স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে মন্ত্রণালয়ের শোকজ, রিজেন্ট নিয়ে বিজ্ঞপ্তির জের। জেকেজি কাণ্ডে গ্রেপ্তার ডক্টর সাবরিনা, হৃদরোগ ইনস্টিটিউট থেকেও সাময়িক বরখাস্ত। দুবাইয়ে 1000 তরুণী পাচারের অভিযোগ, আত্মগোপনে থাকা আজম খান আটক। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির বিষয়ে মহাপরিচালক আবুল কালাম আজাদের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়। রিজেন্টের সঙ্গে চুক্তিতে কি কি বিষয় বিবেচনা করা হয়েছিল, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কি বোঝানো হয়েছে তা 3 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের নির্দেশেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগ। রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদের বিষয়ে আগে কিছু জানতেন না তারা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে আমরা দেখছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু কি বিবেচনায় রিজেন্টকে নির্ধারণ করা হয়েছিল কোভিডের চিকিৎসা সেবার জন্য, সেইটার ব্যাপারে আগে কি বা বলা হয়েছিল, এখন কি বলা হচ্ছে? দেখুন, করোনার একদম শুরুতে আমরা দেখেছি যে সেখানে কোনো হাসপাতাল কোভিডের চিকিৎসার জন্য রাজি হচ্ছিল না। টঙ্গীতে সেখানে মেকশিফট হাসপাতাল করার চিন্তা হচ্ছিল, সেটাও আসলে হয়নি। পরবর্তীতে উত্তরায় একটি ফাঁকা জায়গায় সেখানে মেকশিফট হাসপাতাল করার কথা ছিল, সেখানেও বাধার মুখে সেই সরে আসতে বাধ্য হয়েছে সরকার। পরবর্তীতে মোহাম্মদ শাহিদ সেই মূলত নিজ উদ্যোগে গিয়ে অধিদপ্তরকে বলে যে তার হাসপাতালটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করতে চাইছে, এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সবার উপস্থিতিতে সেই সময় কিন্তু স্বাস্থ্য সচিব ছিলেন আসাদুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ, সবার উপস্থিতিতে রিজেন্টের সঙ্গে সরকারের একটি চুক্তি হয় এবং কোভিড হাসপাতাল হিসেবে সেই হাসপাতালটি আইসোলেশন সেন্টার হিসেবে যাত্রা শুরু করে। এরপরে ধীরে ধীরে সেই হাসপাতালটি তারা নমুনা সংগ্রহের জন্য অনুমতি চায়, তারা পিসিআর ল্যাব বসাতে চায়, এমন একটি দাবি তুলে পরবর্তীতে সেটি নানা সুপারিশের প্রেক্ষিতেই মূলত 2টি হাসপাতালকে 50টি নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়, এবং সেগুলো বলা ছিল যে তারা নমুনা সংগ্রহ করবে, কিন্তু পরীক্ষা হবে সরকারি কোনো ল্যাবে। তো এরই মধ্যে আমরা জানি যে জেকেজি রিজেন্ট হাসপাতাল যে কাণ্ডটি ঘটিয়েছে তার ফলে মূলত স্বাস্থ্য অধিদপ্তরকে সবাই দোষারোপ করছে। সেটির ব্যাখ্যা গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এটি আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা নির্দেশিত হয়ে সেটি করেছেন। ঊর্ধ্বতন শব্দটি তারা সেখানে ব্যবহার করেছেন। এই ঊর্ধ্বতন শব্দের মধ্যে আসলে কে আছেন, তৎকালীন সচিব কিংবা অন্য কোনো কর্মকর্তা কিংবা আর কেউ আছে কিনা সেটি আসলে স্পষ্ট করে বলা হয়নি। সেই বিষয়টি নিয়ে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল যে তার এই বিষয়ে কোনো কিছু জানেন না, স্বাস্থ্যমন্ত্রী জানেন না, এবং স্বাস্থ্য সচিবের সাথে কথা বলেছে, তিনিও বলেছেন যে এ বিষয়ে তার কোনো ধারণা নেই, কারণ তিনি অল্প কিছুদিন হয় তিনি যোগদান করেছেন। আজকে আমরা দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, যে ঊর্ধ্বতন শব্দ বলতে আসলে কী বোঝানো হয়েছে বা মন্ত্রণালয়ের আসলে কে জড়িত সে বিষয়টি অধিদপ্তরের কাছে স্পষ্ট করে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং 3 দিনের মধ্যে এই ব্যাখ্যাটি তাকে দিতে বলা হয়েছে। তবে এর মধ্যে দিয়ে যে একটি বার্তা, সেটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় দেশের এই জরুরি পরিস্থিতিতে তাদের মধ্যে যদি এই চিঠি চালাচালি কিংবা শোকজ কিংবা যেটুকু দেখা গেল যে কিছুটা সমন্বয় কিংবা একটি দূরত্ব, সেটি আসলে একটি বার্তা দেয়। সমন্বয়ের চাইতেও বড় কথা হচ্ছে যে এইখানে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে মানা হয়নি সেটা এই চিঠি চালাচালিতেই বোঝা যাচ্ছে। কারণ হাসপাতাল বিভাগ যেটা আছে তাদের দায়িত্ব ছিল নির্ধারণ করা কোন হাসপাতালের সঙ্গে এই চুক্তি হবে, এবং সেই ক্ষেত্রে সেটি যে যথাযথভাবে, কারণ এখন
স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে তারা এই হাসপাতালটি সম্পর্কে কিছুই জানে না এবং এইটি আসলে আরও বেশি ইনভেস্টিগেট হওয়া দরকার। এবং আমরা যেটা বুঝছি যে এই চুক্তির কারণেই কিন্তু রিজেন্ট অপরাধটা করতে পেরেছে। ফলে এই চুক্তি এবং চুক্তিতে সংশ্লিষ্ট যারা ছিল সবাইকেই এই মামলায় অভিযুক্ত করা উচিত কিনা এই ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন? দেখুন, তখনকার যে পরিস্থিতি ছিল সেটি আসলে একেবারে তখনকার একটি বাস্তবতা ছিল। তবে অধিদপ্তরের অবশ্যই এবং মন্ত্রণালয়ের উচিত ছিল যে সেটিকে খুব ভালোভাবে খোঁজ নেওয়া এবং যেহেতু লাইসেন্সটি নবায়ন করা ছিল না, সেটি নবায়ন সম্পূর্ণ করে একটি কড়া মনিটরিংয়ের মধ্যে রাখা, সেটি আসলে তারা করতে ব্যর্থ হয়েছেন। এবং পরবর্তীতে গিয়ে জোরালো যে একটি অন্যান্য হাসপাতালগুলোর উপর যে একটি মনিটরিং ব্যবস্থা সেটিও আসলে করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটি হলো যে অন্যান্য হাসপাতাল শুধু রিজেন্টের কথাই না, এখানে জেকেজির ঘটনা ঘটেছে, আনোয়ার খান মডার্নে আমরা দেখেছি যে বাড়তি বিলের একটি সেখানে বিষয় দেখা গেছে। সার্বিকভাবে তারা যে বিষয়টিকে বিশেষজ্ঞরা বলছেন যে মনিটরিংয়ের দুর্বলতা কারণেই মূলত এই ধরনের শাহেদ কিংবা আরিফ কিংবা অন্যান্য হাসপাতালগুলোতে বাড়তি বিল কিংবা আমরা দেখছি যে করোনা পরিস্থিতিতে অতি বাণিজ্যের যে একটি প্রবণতা সেটি আমরা আসলে বিশেষজ্ঞরা বলছেন যে মনিটরিং দুর্বল হওয়ার কারণে মূলত এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং স্বাস্থ্য অধিদপ্তরের যে হাসপাতাল বিভাগ তাদের উচিত ছিল এই বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করা এবং তারা কিন্তু বিশেষ করে হাসপাতাল বিভাগ মন্ত্রণালয়ে কয়েকবার সুপারিশ করেছে শাহেদের পক্ষ থেকে এবং বলা হয়েছে যে দ্রুত অর্থ ছাড় দেয়া, সেই হাসপাতালের চিকিৎসক দেয়া কিংবা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে। সুতরাং এখানে দুটি বিষয়, একটি হলো যে তখন এই হাসপাতালটিকে অনুমতি দেওয়া একটি মানবিক বিষয় ছিল, অন্যদিকে আবার এই হাসপাতালের পক্ষে খুব বড় বড় তদবির ছিল, এটিও আসলে অনেক বড় বাস্তবতা। সুতরাং সার্বিকভাবে যে ঘটনাটি ঘটে গেছে সেটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের মধ্যে যে ধরনের টানাপোড়েন শুরু হয়েছে এটি দুঃখজনক এবং অধিদপ্তর কি জবাব দেয় সেটি আসলে দেখার বিষয়, কারণ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আসলে কি বুঝিয়েছেন সেটি একটি বড় বিষয়। কিন্তু এই ক্ষেত্রে যেটি আমাদের কাছে দেখছি যে এইসব কারণে অনেকগুলি অপরাধ সংগঠিত হয়েছে। শুধুমাত্র যে অতিরিক্ত বিল নেওয়া তা না, সরাসরি কোনো পরীক্ষা না করে পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে, যার হয়তো করোনা পজিটিভ তাকে নেগেটিভ দেওয়া হয়েছে, যার নেগেটিভ তাকে পজিটিভ দেওয়া হয়েছে কিনা, কারণ এইগুলি নানান ধরনের বিষয়ে সামনে এসেছে। সেইগুলির দায় অর্থাৎ এগুলি সবই যেহেতু ক্রিমিনাল অফেন্স, এগুলির দায় স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর কেউ এড়াতে পারবে কিনা? এই প্রশ্নের উত্তর আসলে অনেক কঠিন, কারণ যদি বলা হয় যে তারা দায় এড়াতে পারেন না, অবশ্যই এড়াতে পারেন না এবং এত বড় ঘটনা ঘটবে এবং পরপর দুটি ঘটনা, সুতরাং দুটি ঘটনা পরপর ঘটা এবং এরপরে যে ঘটবে না এমন গ্যারান্টিও কিন্তু নেই, কারণ এরপরে যে শক্ত একটি তদারক ব্যবস্থা সেটিও আসলে গড়ে ওঠে নাই। ফলে পরবর্তীতে রাষ্ট্র তাদের কিংবা রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা আছেন তারা এই মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কাছে এটা নিয়ে ব্যাখ্যা চাইবেন কিনা কিংবা এমন ঘটনা আসলে কিভাবে ঘটলো পরপর দুইবার, এবং এটি আসলে বাংলাদেশের মানুষ কিংবা কেউই বিশ্বাস করেনি যে এত বড় ক্রিমিনাল অফেন্স হতে পারে বা বাংলাদেশে সেটি আসলে সম্ভব। সুতরাং সময়ই আসলে বলে দেবে যে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কাছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নেবে কিংবা তারা কোনো জবাবদিহিতার মধ্যে আসবেন কিনা। হাসান মিসবাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরীক্ষা ছাড়াই করোনা পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছেন জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী। দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অফিসে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয় তাকে। কাল সাবরিনাকে আদালতে নিয়ে 4 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে বরখাস্ত করা হয়েছে তাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে। রোববার দুপুর 12টা, গ্রেপ্তারের ঠিক 3 ঘন্টা আগে হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক দফা বাধা পেরিয়ে আধা ঘন্টারও বেশি সময় খোঁজাখুঁজির পর রেজিস্ট্রারের কক্ষে পাওয়া যায় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে। এ সময় জেকেজির নমুনা কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছিলেন তিনি জেকেজির চেয়ারম্যান নন, কাজ করেছেন শুধুই স্বেচ্ছাসেবক হিসেবে।
আমি বারবার বলছি আমি চেয়ারম্যান না, কিন্তু জোর করে আমাকে চেয়ারম্যান বানানোর যে অপচেষ্টা চলছে, অপরাধের দিক থেকে আমার দিকে এটা ডাইভার্ট করার জন্য কিনা বা কী কারণে এটা আমি গত কদিন শাহেদের পর মূল আলোচনায় ছিলেন সাবরিনা। তার বিরুদ্ধে ছিল প্রভাব খাটিয়ে জেকেজিকে কাজ পাইয়ে দেয়া, হুমকি ধামকির মাধ্যমে কর্মীদের দুর্নীতিতে বাধ্য করা সহ নানা অভিযোগ। জেকেজি কাণ্ডে 6 জন গ্রেপ্তার হলেও সাবরিনা ছিলেন নাগালের বাইরে। ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে কথা বলার সময়ও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় কোনো কমতি ছিল না। ওখানকার যে নিয়ম বা বুথের কার্যক্রম, সেগুলোর মধ্যে কোনো মানে অ্যাজ এ মেডিকেল পার্সন আমার জিনিসগুলো পছন্দ হতো না। হ্যাঁ, যে পেশেন্ট ডিলিংস বা স্যাম্পল কালেকশন পদ্ধতি, এইগুলো আমার কাছে ভালো লাগতো না। তো আর আমি নিজেও মানে আমি কিছু বলতে গেলে সেটা অগ্রাহ্য করা হতো। তো সেই জন্যই আমি ভেবেছি যে এটার সাথে থেকে আমার কোনো লাভ নেই। এরপর বেলা 1:30টার দিকে পুলিশের তেজগাঁওয়ের ডিসি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ে সাবরিনার। প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয় তাকে। বিকেল 4:30টার দিকে নেওয়া হয় তেজগাঁও থানায়। পরে তেজগাঁও জোনের ডিসি জানান, জিজ্ঞাসাবাদে সন্দেহজনক তথ্য দেয় সাবরিনাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তার 4 দিনের রিমান্ড চাইবে পুলিশ। জিজ্ঞাসাবাদ ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তিতুমির কলেজে আপনি যেরকম একটা ঘটনা ঘটলেন, সেই কলেজে আপনি দাঁড়িয়ে আপনি জেকেজির পক্ষে কথা বললেন মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে। কয়টা আমার হাজব্যান্ড আমাকে বলতে বলছে। তারপর ওনাকে আরও বিভিন্ন কোয়েশ্চেন করা হলো, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই, যার কারণে ওনাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। এছাড়া সরকারি কর্মকর্তা হয়ে সাবরিনার বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়া নীতিবিরুদ্ধ, আর তদন্তে দেরি হওয়াতে তাকে গ্রেপ্তারের সময় লেগেছে বলেও ব্যাখ্যা দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা 4 দিনের রিমান্ড চাবো, 4 দিন। ভুয়া কিডস কালেকশনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে। বিদেশের মাটিতে গিয়ে মানুষ এই ফিরে এসেছে। সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে। আমরা রিমান্ডে আসলে সময় পাবো, তাহলে আমরা বাকি তথ্যগুলি পাবো। সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে 4 মামলা হয়েছে জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে। এতে গ্রেপ্তার করা হয় জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 6 জনকে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাসপোর্ট জব্দ হওয়ায় রিজেন্টের শাহেদের বিদেশ পালানোর সুযোগ নেই। তিনি আত্মসমর্পণ না করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর তদন্ত চলছে, তা শেষ হলেই রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পুলিশ প্রধান বেনজির আহমেদ জানিয়েছেন, শাহেদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করিয়েই রিপোর্ট দেওয়া সহ নানা অনিয়মের মামলায় রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। 6 জুন অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে এই ব্যক্তি। রোববার দুপুরে ঈদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভার পর এই বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, শাহেদকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পাসপোর্ট জব্দের পর তার বিদেশ পালানোর সুযোগ নেই। আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে। এছাড়া তার অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান চলছে, তদন্তের রিপোর্ট দেওয়া হবে। দেশে বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই, যদি কিভাবে আমি তো জানি না। আমরা খুঁজছি, আমরা শীঘ্রই আমরা আশা করি তাকে আমরা ধরতে সক্ষম এবং তার পাসপোর্ট তার বর্ডারে যাতে না যেতে পারে সেগুলোর ব্যবস্থা হয়েছে। শাহেদ গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে জানিয়ে আইজিপি বলেন, তার সহযোগী সবাইকেও আইনের আওতায় আনা হবে। কারণ আমরা চেষ্টা করছি তাকে ধরার জন্য, আমাদের সমস্ত ইউনিটগুলো কাজ করছে, আপনারা জানেন, এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি আমরা, এবং তাকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে চালানো হয় তল্লাশি। এ সময় শাহেদের পাসপোর্ট সহ জব্দ করা হয় কিছু হার্ড ডিস্ক। পাশাপাশি মেলে শাহেদের বিরুদ্ধে থাকা 20টি মামলার তথ্য। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমতি নিয়েও করোনা পরীক্ষা না করা সহ নানা অনিয়মে বেসরকারি 5 প্রতিষ্ঠানের অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে শাহাবুদ্দিন মেডিকেল কেয়ার, মেডিকেল থাইরো কেয়ার, এপিক হেলথ কেয়ার, স্টেমস হেলথ কেয়ার,
এ সেবা দিতে পারবে না। এদিকে বেসরকারি বেশিরভাগ মা ল্যাবের নমুনা সংগ্রহ অর্ধেকে নেমেছে। জেকেজি ও রিজেন্ট কেলেঙ্কারির পর করোনা পরীক্ষায় আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা পরীক্ষার জন্য রোগী সেজে গেলে জানানো হয় এর জন্য ফি লাগবে 5,500 টাকা, অর্থাৎ সরকার নির্ধারিত ফির চেয়ে 2,000 টাকা বেশি। হ্যাঁ, কত? 5,500। কতক্ষণের মধ্যে রেজাল্ট দিবেন? 3 দিন পরে। এবার ক্যামেরা নিয়ে হাজির হলে মুখ খুলতে চায় না কেউ। এখানে পিসিআর টেস্ট কত? একটু কথা বলেন। 1 মাস আগে অনুমতি নিলেও এখানে নেই কোনো পিসিআর ল্যাব। এ পর্যন্ত করোনা পরীক্ষার কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তরকে। আমরা পার্টটা 3,500 করে রাখি এবং যদি বাড়ি থেকে কালেকশন হয় তখন 4,500। আচ্ছা, গভর্নমেন্ট রেট যেটা অ্যাজ ইউজুয়াল। করোনা টেস্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুমতি নিয়ে রেখেছে স্ট্রিমড হেলথ কেয়ার নামের এই প্রতিষ্ঠানটি। বাংলা মোটরে তাদের অফিসে এসে দেখা গেল অফিস পুরোপুরি বন্ধ, নেই কোনো কার্যক্রম, দেখা হয়নি কোনো কর্মকর্তার সঙ্গেও। এরকম আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা করোনা পরীক্ষার অনুমতি নিয়ে রাখলেও এখনও শুরু করেনি পরীক্ষা। আপনাদের এখানে কি কখনো কোনো করোনা পরীক্ষা হয়েছে? না, আমাদের বেসিক্যালি এখানে আমাদের কোনো করোনা পরীক্ষা হয় না। এই 2 প্রতিষ্ঠান ছাড়াও অনুমোদন নিয়ে নমুনা পরীক্ষা করায়নি আরও 3 প্রতিষ্ঠান। সেজন্য কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, এপিক হেলথ সেন্টার, থাইরোকেয়ার ডায়াগনস্টিকের অনুমোদনও স্থগিত করা হয়েছে। এদিকে বেসরকারি ল্যাবগুলোতে নমুনা সংগ্রহ অর্ধেকে নেমেছে। অনেক ল্যাব প্রতিদিন নমুনা পরীক্ষার ফল দিতে পারছে না। স্বাস্থ্য অধিদপ্তরের নমুনা সংগ্রহ 18,000 থেকে 11,000-এ নেমেছে। জেকেজি ও রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় পরীক্ষায় অনাস্থা তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে। কোনো দিন দেখা যাচ্ছে যে 30টা হচ্ছে, কোনো দিন 25টা হচ্ছে, কিন্তু প্রথম দিকে আমরা পেয়েছিলাম হলো গিয়ে ধরেন 50টা, 55টা, 7টা। দেখেছি যে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান অসাধু উপায় অবলম্বন করেছে, যেটা মোটেও কাম্য নয়। সো বাট এটার জন্য যেটা হয়েছে, মানুষের মধ্যে অ্যাকচুয়ালি একটা আস্থার অভাব আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে মানুষ আসলে খোঁজ করছে যে কোন প্রতিষ্ঠানে গেলে আসলেই তারা সত্যিকার অর্থে সার্ভিস পাবে। সেই জন্য মানুষ হয়তো একটু সময় নিচ্ছে। স্থগিত হওয়া 5 প্রতিষ্ঠান করোনা পরীক্ষা শুরু করতে চাইলে নিতে হবে নতুন করে অনুমোদন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও 47 জনের। এ নিয়ে মোট মারা গেছেন 2,352 জন। 11,059 নমুনা পরীক্ষায় 2,666 জনের করোনা শনাক্ত হওয়ায় পরীক্ষা বিবেচনায় শনাক্ত একদিনে সর্বোচ্চ 24.11%। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ, আর প্রথম মৃত্যু 18 মার্চ। করোনার 127তম দিনে মৃত্যু হয়েছে আরও 47 জনের। এর মধ্যে 34 জন পুরুষ আর 11 জন নারী। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.28 ভাগ। রোববার নতুন শনাক্ত 2,666 জন সহ দেশে মোট করোনায় আক্রান্ত 1,83,795 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হচ্ছে তাতে শনাক্ত হয়েছে 2,666 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,83,795 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.11% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.54%। দেশে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 5,580 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ 93,614 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 50.93%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবার জন্য ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল, শাকসবজি গ্রহণ করুন। জিঙ্ক সমৃদ্ধ খাবার খান। সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালে সাধারণ বেড খালি আছে 10,410টি। এছাড়া আইসিইউ বেড খালি আছে 164টি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিদেশ ভ্রমণের জন্য করোনা সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে এই পরীক্ষা করতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে। কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত হয়। মাস্ক, পিপিই সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি স্বাক্ষরিত এক নোটিশে তাদের তলব করা হয়। কর্মকর্তাদের মধ্যে আছেন কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক ও P&C ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, সাবেক মেডিকেল অফিসার ডক্টর জিয়াউল হক, সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডক্টর সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ এবং সিনিয়র স্টোর কিপার মোহাম্মদ ইউনুস ফকির। তাদের মধ্যে ৩ জনকে ১৯ জুলাই এবং বাকিদের ২০ জুলাই তলব করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী ও শ্যালিকাকে ২২ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুদক। ছয়টি হত্যাসহ ১৫ মামলার আসামি আজম খান, ২ সহযোগী সহ তাকে সংযুক্ত আরব আমিরাতে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে, গত রোববার রাজধানী থেকে তাদের আটক করা হয়। কমপক্ষে ১,০০০ তরুণীকে প্রলোভন দেখিয়ে পাচার করেছে এ চক্র। আর ভিসা বাড়ানো লাগবে না ভাই, আমার বাড়িতে যাইতে হবে ইমার্জেন্সি। আমার মারে আমি ছাড়া দেখার কেউ নাই। কান্নার এই শব্দ দুবাইতে পাচার হওয়া এক তরুণীর। মোটা বেতনের লোভ দেখিয়ে দুবাই পাঠানো হতো এদের। দুবাই যেতে টাকা তো লাগবেই না, বরং পাবে ২০ থেকে ৩০ হাজার টাকা। দুবাই গেলেই ভালো চাকরি। অভিযোগ পাওয়া গেছে এভাবে ফুসলানো হতো তরুণীদের। কিন্তু সেখানে তাদের প্রথমে ডান্স বারে কাজ দেওয়া হতো, পরে যৌনকর্মী হতে বাধ্য করা হতো। রাজি না হলে করা হতো নির্যাতন। আমাকে মাসে ৫০,০০০ টাকা করে বেতন দিবে, এগুলি বলে নেওয়ার পরে আমার বেতন মোটমাট হচ্ছে ৩.৫ লাখ টাকা, কিন্তু আমি আজ পর্যন্ত এখনো ১ টাকাও পাইনি। ৭ মাস হয়েছে, আপনি আমাকে ১ টাকাও দেন নাই। ইভেন আপনি কি করছেন, আমাদের ওইখানে খাবার টাবার সব বন্ধ করছে। যে আমাদের ম্যানেজার নিজাম ভাই সবাই আমাদের হাত কাইটা ফেলছে, মারছে। এই চক্রের মূল হোতা সহ ৩ জন আটক হয়েছে। সিআইডি জানায়, ১৯৯৬ সালে দুবাইতে গেলেও গত ৮ বছর ধরে নারী পাচার করে আজম খান। প্রাথমিকভাবে যখন কাজ দেওয়া হয়, কাজ দেওয়ার কিছুদিন পরে তাদেরকে এই প্রত্যেকটা হোটেলে আবার ড্যান্স বার আছে, সেই ড্যান্স বারে তাদেরকে জোর করে নিয়োজিত করা হয় এবং তার পরবর্তী পর্যায়ে তাদেরকে আটক রেখে খেতে না দিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে এবং তাদেরকে হেন কোনো অত্যাচার নাই যেটা করা বাকি থাকে, তাদেরকে জোরপূর্বক দেহ ব্যবসায় নিয়োজিত করা হয়। দুবাইতে আজম খানের 4টি হোটেল রয়েছে। নারী পাচারের বিষয়টি জানাজানি হলে পাসপোর্ট জব্দ করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় সে দেশের সরকার। তার এই অবৈধ কর্মকাণ্ডের জন্য দুবাই সরকারের পক্ষ থেকে আমাদের এমবাসিকে জানানো হলে এমবাসি তার পাসপোর্ট বাতিল করে এবং তাকে জোরপূর্বক বাংলাদেশে ডিপোর্ট করে এবং আসার পর থেকেই সে পলাতক ছিল এবং চেষ্টা করছিল নতুন পাসপোর্টের করে দেশের সীমান্ত দিয়ে অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার। আজম খানের যে 2 সহযোগী আটক হয়েছে, দেশে তরুণী সংগ্রহের দায়িত্ব ছিল তাদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ঢাকার 6টি কোরবানির হাট মূল শহরের বাইরে বসলেও দক্ষিণের 5টি বসছে মূল শহরে। এসব হাট প্রস্তুতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ইজারাদাররা। দক্ষিণ সিটি বলছে, শহরের বাইরে উন্মুক্ত জায়গা না থাকায় এসব এলাকায় হাট বসাতে হচ্ছে তাদের। আর পশুর হাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে সতর্ক করেছেন উত্তর ঢাকার মেয়র। প্রতি বছরের মতো এবারের ঈদেও কমলাপুর স্টেডিয়ামের পাশে বসছে কোরবানির পশুর হাট। ইজারা দেওয়ার পর শুরু হয়েছে প্রস্তুতিও। অথচ জাতীয় কারিগরি কমিটি সুপারিশ করেছিল মূল শহরে হাট না বসানোর, কিন্তু দক্ষিণ ঢাকার উত্তর শাহজাহানপুর, আফতাবনগর, পোস্তাগোলা, হাজারীবাগ ও কমলাপুরে হাট ইজারা দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, প্রথমে 14টি হাটের ইজারা দরপত্র আহ্বান করা হলেও করোনা সংক্রমণ এড়াতে এখন দেয়া হচ্ছে 5টি।
আর সব হাটই উন্মুক্ত স্থানে বসছে জানিয়ে প্রধান নির্বাহী বলছেন, দক্ষিণে মূল শহরের বাইরে জায়গা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, এখানে নিম্নবিত্ত লোক জনসংখ্যা অনেক বেশি এবং উত্তরের মতো এরকম খালি জায়গা এখানে এই ঢাকার এই মূল যে পাঁচটা পুরনো যে পাঁচটা অঞ্চল সে অঞ্চলে ইন এ সেন্স নেই। সকল ইজারাদারদেরকে আমরা কঠোর যে সিদ্ধান্তগুলো দেব সেগুলো কঠোরভাবে বাস্তবায়নের আমরা শর্ত অন্তর্ভুক্ত করে দেব। তবে জাতীয় কমিটির পরামর্শ মেনে মূল শহরের বাইরে হাট বসাচ্ছে ঢাকা উত্তর সিটি। জায়গা ঠিক করা হয়েছে ডুমনি, কাওলা, সাইদনগর, বসিলা, ময়নারটেক ও উত্তরা ১৭ নম্বর সেক্টরে। শুধু স্থায়ী হাট গাবতলীতে। ইজারার পরই সেখানে শুরু হয়েছে প্রস্তুতি। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন উত্তরের মেয়র। বেঁচে যদি থাকে ইনশাল্লাহ অনেক বড় হাট হবে। সুস্থ থাকলে আমাদের যে সুন্দরভাবে যদি বেঁচে থাকতে পারি আল্লাহর রহমতে, তাহলে আরও হট হয়তো ভবিষ্যতে হবে। যারা হাট নিবে তাদের ওখানে হাত ধোয়ার বন্দোবস্ত করতে হবে, সবাই যেন মাস্ক যেন থাকে। যারা ভলেন্টিয়ার আছে তারা ওখানকার ইন একদিক দিয়ে আউট একদিক দিয়ে করা যায় কি না যায়। সুপারিশের পর বাস্তবায়নের দায়িত্ব দুই সিটির বলছে জাতীয় কমিটি। সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে, আবার তাই হবে, এটা তো আমাদের তো করার কিছু নাই। আমরা তো বাস্তবায়নের জায়গায় নাই, বাস্তবায়নের জায়গায় তো তারা। গত বছর দুই সিটিতে কোরবানির অস্থায়ী হাট বসেছিল ২৩টি, এবার বসছে ১১টি। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা সম্ভব না হলে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় রেখে জনগণের নিরাপত্তায় ৬টি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ এড়াতে এবার কোরবানির পশুর হাটে কেনাকাটায় অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পশুর হাটে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নদীপথে লঞ্চ, ফেরি বা জাহাজে অতিরিক্ত যাত্রী বহন করলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এবারের ঈদের জামাত মসজিদে পড়ার ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের প্রধান নদ নদীর পানি ১৬টি পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে দ্বিতীয় দফায় বন্যার কবলে দেশের অন্তত 10টি জেলা। বৃষ্টি অব্যাহত থাকলে এ দফায় বন্যা স্থায়ী হতে পারে অন্তত ৪ সপ্তাহ, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিলেট মহানগরীর উপশহর সহ ২০ এলাকার মানুষ পানিবন্দী। ক্ষতিগ্রস্ত ১৩ উপজেলার অন্তত ৪ লক্ষাধিক মানুষ। কানাইঘাটে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দুর্ভোগে নিম্নাঞ্চলের ৬ লক্ষাধিক মানুষ। সড়ক ডুবে বিচ্ছিন্ন হয়েছে সদরের সঙ্গে ৪ উপজেলার যোগাযোগ। দোকানঘরও পানি, বাড়িঘরও পানি, বসবাস করে গেছে। রাস্তাঘাট সব বিপন্ন অবস্থায়। আমরা সুনামগঞ্জবাসী খুবই কষ্টের সাথে জীবনযাপন করতেছি। উত্তরবঙ্গের জেলা নীলফামারীর ডিমলায় নতুন করে বন্যা কবলিত হয়েছে চরের ১৫টি গ্রাম। পানিবন্দী অন্তত ১০,০০০ মানুষ। তিস্তা ব্যারেজের সব গেট খোলা থাকার পরও রোববার দুপুরে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে। প্লাবিত ২ শতাধিক চর ও গ্রাম। গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি নিয়ে অনেক আমরা খুব একটা জটিলতায় আছি। রংপুরে পীরগঞ্জ, কাউনিয়া ও গঙ্গাচড়ার ২০ ইউনিয়নে পানির নিচে বাড়িঘর ও ফসলি জমি। তবে ২-১ দিনের মধ্যে এসব এলাকার পানি নামার আশাবাদ সংশ্লিষ্টদের। দেখেন আমাদের বাড়ির সামনে কাছার এক চাপার উপরে আমরা পড়িয়েছি। রাস্তায় পানি উঠিছে আছে, আর কোথাও যাওয়ারও কোনো উপায় নেই। কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। তিস্তা ও ধরলার স্রোতে ভাঙনের কবলে পড়েছে কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সকালবেলা এই রাস্তা হাইটে গেলাম শুকনা দিয়ে, আর এখন এই যে পানি দিয়েছিলাম। সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী ৫ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী। এ দফায় জামালপুরের ৫ উপজেলায় প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। দুর্গত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া ও ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। আমাদের যে খাদ্যশস্য দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্যশস্য, গোখাদ্য, শিশু খাদ্য এবং জিআর চাল
সেটি মজুত আছে, আমরা সেগুলি অব্যাহতভাবে দিচ্ছি এবং দিয়ে যাব। নেত্রকোনায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত ২৫০ শতাধিক গ্রাম, ডুবে গেছে সড়ক, ভেসে গেছে প্রায় ৩,০০০ পুকুরের মাছ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার প্রকোপ বেড়ে দেশের উত্তর থেকে তা মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক ম্যাচে টাইগাররা কবে ফিরতে পারবে বলতে পারছে না কেউ। বিভিন্ন বোর্ডের সাথে আলোচনা করে বিসিবিও নিশ্চিত হতে পারছে না। তাই তো ঘরোয়া ক্রিকেটের দিকেই মন বেশি কর্তাদের। অবস্থার উন্নতি হলে শুরু করা হবে অসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগ। এনসিএল ও বিসিএল এর মতো লঙ্গার ভার্সন আসর নিয়েও ভাবছে বিসিবি, জানিয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একটা করে মোট 5টা সিরিজ স্থগিত হয়েছে। সব শেষ কাটা পড়েছে এশিয়া কাপ। টি-20 বিশ্বকাপও হবে না একরকম নিশ্চিত। বছরের শেষে বাংলাদেশ দলের ওয়ানডে খেলার কথা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, সেটা নিয়েও নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। তাই তো এবছর আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না বললেই চলে। তাই বলে বসে থাকার উপায় নেই ক্রিকেট বোর্ড অথবা ক্রিকেটারদের। যখন আন্তর্জাতিক ম্যাচ খেলার উপায় নেই, তখন ঘরোয়াতেই মন দিতে চাইছে বিসিবি। পরিস্থিতির উন্নতি হলে প্রিমিয়ার লিগ, এনসিএল ও বিসিএল ঠিকঠাক আয়োজন করার লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগ এখনো শুরু করতে পারিনি আমরা, বিকজ সিচুয়েশন ইমপ্রুভ হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। সিসিডিএম চেষ্টা করছে, ক্লাবগুলোর সাথে কথা বলেছে, তারা সবাই প্রস্তুত আছে, কিন্তু সিচুয়েশন এখনো আমাদের অনুকূলে না বলে আমরা শুরু করতে পারছি না। মার্চের মাঝামাঝিতে বন্ধ হয়ে গেছে প্রিমিয়ার লিগ। আগস্টে পুনরায় লিগ শুরুর আভাস পাওয়া গেছে সিসিডিএম এর কাছ থেকে। ঢাকাতে অবস্থার উন্নতি না হয় সাভারের বিকেএসপি অথবা কক্সবাজারে আয়োজন করা হতে পারে ম্যাচগুলো। ট্রান্সপোর্ট, ক্রিকেটারদের থাকা খাওয়া, সুরক্ষা নীতি সহ ম্যাচ আয়োজনের নানা চ্যালেঞ্জগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করছে ক্লাব, বোর্ড ও সিসিডিএম। অগস্টের দিকে আমরা আবার রিভিউ করব সিচুয়েশন কি। সিসিডিএম ক্লাবগুলোর সাথেও আলাপ করে সেভাবে বলে রেখেছে বিকেএসপি অথবা কক্সবাজারে এই দুটি জায়গায় হয়তো খেলা দেওয়া যেতে পারে। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতের অবস্থা সবচেয়ে খারাপ। কোনো দেশকে আমন্ত্রণ জানালে সহজেই খেলতে আসবে এমনটা বলা কঠিন। তাই তো বোর্ড কর্তাদের দৃষ্টি করোনা পরিস্থিতির দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসির কোচিং কনভেনশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স শেষ করা কোচদের সার্টিফিকেট দিয়েছে বাফুফে। সফলভাবে কোর্স শেষ করে উচ্ছ্বসিত দেশি কোচরা, আর তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আছে বাফুফে। গেল বছর এএফসির কোচিং কনভেনশন প্রোগ্রামে এ লেভেলের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার ফলে এএফসির যে কোনো কোচিং কোর্সের চূড়ান্ত ফল নিজেরাই দেওয়ার ক্ষমতা পেয়েছিল বাফুফে। এরপর থেকে বিভিন্ন সময় এ, বি ও সি সার্টিফিকেট কোর্সে অংশ নেয় প্রায় শতাধিক কোচ। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে কোর্সসমূহে অংশ নেয় বাংলাদেশ সহ ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মালয়েশিয়ার কোচরা। এ সার্টিফিকেট কোর্সে 24, বি কোর্সে 23 ও সি কোর্সে 24 জন উত্তীর্ণ হয়। তাদের মধ্যে 7 জন বাংলাদেশি কোচকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দিয়েছে বাফুফে। দেশের ফুটবলে অবদান রাখার প্রত্যয় কোচদের। আজকে একটা সৌভাগ্যের দিন আমার, যে ফুটবল ফেডারেশন আমাকে আজকে এই কোভিডের ভিতরে, এই একটা করোনার একটা মহামারীর ভিতরে আমাদের ডেকে এনে লাইসেন্স দিচ্ছে। এটা আসলে এটা একটা বিশাল একটা উদাহরণ আমি মনে করি। কোচিং যেটা আপগ্রেড যেটাকে বলে, সেটাকে আমরা এই করার জন্য ফুটবলটাকে কীভাবে আমরা তৃণমূল পর্যায়ে যেভাবে আমরা এই করা যায়, উন্নত করা যায় যেভাবে করার জন্য, এই জন্য আমাদের বি লাইসেন্সটা করা। আমরা যে সময় সার্টিফিকেটের জন্য ক্লাস করেছি বা যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে আমাদের যে প্লেয়ার রয়েছে তাদেরকে আমরা ঠিকভাবে গাইড করতে পারি এবং আমাদের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে পারি, তখনই আমার কাছে মনে হবে যে এই সার্টিফিকেটের আমি যোগ্য। দেশি কোচদের এএফসি এ লাইসেন্সের যোগ্যতা অর্জন দেশের ফুটবলে প্রভাব পড়বে বিশ্বাস বাফুফের। বয়সভিত্তিক দলসহ ক্লাব ও একাডেমি পর্যায়ে কোচদের নিয়োগের বিষয়ে ভাবছে ফেডারেশন। খালি খেলোয়াড় অবস্থায় ওনাদের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে না। বাংলাদেশে আগামীতে প্রত্যেকটা খেলোয়াড় খেলা শেষ হওয়ার পরেও কিন্তু ফুটবল মহলে ওনাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন, কোনো সময় রেফারি হিসেবে, কোনো সময় এলিট কোচ হিসেবে, অথবা কোনো সময় একটা সংগঠক হিসাবে বিভিন্ন ক্লাব এবং একাডেমির জন্য। শিগগিরই কোর্সের অধীনে উত্তীর্ণ বাকি কোচদের সার্টিফিকেট তুলে দিবে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তৃণমূল ফুটবলে বিশেষ জোর দিয়েছে বাফুফে। কার্যক্রম পরিচালনার জন্য 4টি ভেন্যুকে চূড়ান্ত করা হয়েছে। ঢাকাসহ নীলফামারী, মাদারীপুর ও ফেনীতে চলবে কার্যক্রম। ছেলেদের 4টি ও মেয়েদের 2টি ম্যাচে বিভিন্ন বয়স ক্যাটাগরিতে খুদে ফুটবলার নির্বাচন করা হবে। সেপ্টেম্বর-অক্টোবরে ট্যালেন্ট হান্ট শুরু করার পরিকল্পনা বাফুফের। 8 থেকে 18-র মধ্যে 4টি ব্যাচ থাকবে এই বয়সের মধ্যে, এবং মেয়েদেরও 8 থেকে 18-র মধ্যে 2টো ব্যাচ থাকবে। সো এই 6টি ব্যাচ প্রতি সপ্তাহে এমনভাবে ট্রেনিং প্ল্যানটি ডিজাইন করা হবে বাফুফে অ্যাপয়েন্টেড কোচদের মাধ্যমে, যেখানে প্রত্যেকটি ব্যাচ যেন সপ্তাহে ন্যূনতম তারা যেন 3 দিন করে ট্রেনিং পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সহ সব আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার চললেও ট্রাইব্যুনালে তা শুরু হয়নি। ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতি চালুর দাবি উঠলেও সামনে আসছে নানা সীমাবদ্ধতা। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালের মার্চে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম দিকে দ্রুতগতিতে বিচার চললেও এখন ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় স্থবির। গত 6 মাসে রায় হয়নি কোনো মামলার। সবশেষ 26 জানুয়ারি একটি মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মার্চ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম চললেও পরে একজন বিচারক অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন থাকায় দেখা দেয় জটিলতা। আইন অনুযায়ী পূর্ণাঙ্গ বেঞ্চ না হলে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, যুক্তি উপস্থাপন করা যায় না। পরে অচলাবস্থা বাড়ায় করোনা পরিস্থিতি। 2 মাসের সাধারণ ছুটি শেষে সব আদালতে ভার্চুয়ালি বিচার কাজ শুরু হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা হচ্ছে না। কেবল ট্রাইব্যুনালের ওয়েবসাইটে মামলার শুনানির তারিখ নির্ধারণ করে দেয়া হচ্ছে। ভুক্তভোগী সাক্ষী এবং আসামিকে ভার্চুয়ালি বিচার কর্মকাণ্ডে অংশগ্রহণ করার উপস্থিত করা এই মুহূর্তে সঙ্গত কারণেই যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। ফলে এই মুহূর্তে ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনা করা সম্ভবপর নয় বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। ভার্চুয়ালি ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছেন আসামি পক্ষের আইনজীবীরাও। এছাড়া অনেক আসামি জটিল রোগে ভুগলেও ট্রাইব্যুনালের আদেশ ছাড়া চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। নড়াইলের এই মামলাটির আসামি দাউদ শেখ, সে অজ্ঞাত রোগে পুরো শরীর ফুলে গিয়েছে, কোনো চিকিৎসা হচ্ছে না। এই মামলার আসামিদেরকে আদালতের আদেশ ছাড়া নর্মাল সময়েও কোনো চিকিৎসা দেওয়া হয় না। অন্তত যেন ভার্চুয়াল পদ্ধতিতে তা আসামিদের চিকিৎসার দরখাস্ত বা জামিনের দরখাস্তগুলো যদি অন্তত শুনানি হয়, কিছুটা হলেও তারা ন্যায় বিচার পাবে। স্থবির হয়ে পড়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাজও। এর মূল কাজই মাঠ পর্যায়ে অনুসন্ধান ও তদন্ত, পরে তা চূড়ান্ত করে প্রসিকিউশনের কাছে দেয়া হয়। এই মুহূর্তে 4টি মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত রয়েছে। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলেই এসব প্রতিবেদন জমা দেয়া হবে। যেহেতু আমরা কোর্ট থেকে বাইরে কাজ করি, আমাদের কার্যক্রম আমরা সীমিত আকারে চালু রাখি। তবে আমরা বহিরাঙ্গনে কাউকে এই সময়ে পাঠাই নাই এবং নতুন কোনো মামলা গ্রহণ করি। এই মুহূর্তে 39টি মানবতাবিরোধী অপরাধ মামলা বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে আয় রোজগার। সময়মতো বাড়ি ভাড়া দিতে না পারায় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অনেককে। তাই ভাড়া বাড়ি ছাড়ার হিড়িক পড়েছে চট্টগ্রাম নগরীতে। আবাসিক এলাকাগুলোতে ঝুলছে বাড়ি ভাড়ার পোস্টার, সাইনবোর্ড। চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকার ঝর্ণাপাড়ার এই ভবনে থাকতেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে ভাড়া দিতে না পারায় তাদের ওপর চাপ দিতে থাকেন বাড়ির মালিক। পরে কিছু টাকা দিয়ে মালপত্র ছাড়িয়ে নিতে বাধ্য হন শিক্ষার্থীরা। একজন লোককে জিম্বো করে উনি আমার থেকে 20,000 টাকা দিয়ে আমার রুমে উনি তালা মেরে দিয়েছিল, তালা খুলে দিছে, যেন আমি জিনিসপত্র বের করে নিয়ে আসতে পারছি। করোনা পরিস্থিতিতে টান পড়েছে মানুষের আয় রোজগারে। তাই অনেক ভাড়াটিয়ার কাছেই এখন বাড়ি ভাড়া পাহাড় সমচাপ। বাধ্য হয়ে বাড়ি ছাড়ছেন কেউ কেউ। আবাসিক এলাকাগুলোতে বাড়ি ভাড়ার সাইনবোর্ড, পোস্টারের ছড়াছড়ি। এখানে থাকতে হলে বাড়ি ভাড়া দিতে হবে, না তুলে আপনারা অন্যদিকে দেখেন। বাসার ফ্রিজ ছিল, ফ্রিজ বিক্রি করে এখন বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি বাসা দিয়ে আমি একজনের লগে সাবমেট হিসাবে আছি। ব্যতিক্রম থাকলেও করোনা দুঃসময়ে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্ক। ও ভাড়া থাকতেছে বিধে আমি টাকাগুলো পাইতেছি, সেক্ষেত্রে 2-1 মাস 3 মাস এটা স্যাক্রিফাইস করা যায়।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বাড়ি ভাড়া সংক্রান্ত আইন সংশোধনের বিষয়ে জোর দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এই আইনে কোনো বাড়িওয়ালা যদি কোনো একটা অন্যায় করে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নেই। আইনটা সংশোধনের জন্য আমরা চেষ্টা করছি অনেক দিন ধরে, কিন্তু আসলে এটা করা যাচ্ছে না। ক্যাবের পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রামে বসবাস অন্তত ৭০ লাখ লোকের, যাদের মধ্যে ৪০ থেকে ৪৫% ভাড়াটিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এপ্রিল থেকে ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার কথা থাকলেও তা মানছে না অনেক ব্যাংক। অন্তত ১৩ ব্যাংকে ঋণের সুদ এখনও ৯% বেশি। ব্যাংক নির্বাহীরা বলছেন, বর্তমানে ব্যবসায়ের খরচ বেড়ে যাওয়ায় সব ঋণের সুদের হার এক অঙ্কে নামানো সম্ভব হচ্ছে না। যেসব ব্যাংক নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০১৮ সালের জুন থেকে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির উদ্যোগে ঋণ ও আমানতের সুদের হার ৯ ও ৬% করার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ও পরে এ বিষয়ে সরব হয়। ঋণের সুদ এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশনা দিয়ে গত ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন দেয় বাংলাদেশ ব্যাংক। এতে এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব ঋণে সুদহার ৯% নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়। কিন্তু বেসরকারি ও বিদেশি খাতের অন্তত ১৩টি ব্যাংক মে মাস পর্যন্ত তা কার্যকর করেনি। ঋণে ৯% বেশি সুদ নিচ্ছে বেসরকারি খাতের 12টি এবং বিদেশি খাতের 1টি ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে 10% বেশি সুদ নিচ্ছে 5টি বেসরকারি ব্যাংক। ছোট লোনও যদি 9% হয়, একটা বড় লোন যদি 9% হয়, যার রিস্ক রেটিং ইজ ভেরি লো, তাকে যদি 9 দিই এবং যার রিস্ক ইজ ভেরি হাই তাকে 9 দিই, তাহলে তো এটা হয় না। এই ব্যাপারটা দেখতে হবে, কারণ আমাদের কস্ট অফ সুপারভিশন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে রিস্ক হাই, সেখানে কিন্তু আমাদের কস্ট অফ সুপারভিশন ইজ ভেরি হাই। বাংলাদেশ ব্যাংক বলছে, এক অঙ্কের সুদহার যারা বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো সার্কুলার দেওয়া আছে, সার্কুলারের বাইরে যদি সেটা করে তাহলে অ্যাজ পার সার্কুলার অনুযায়ী আমরা যখন এটা ইন্সপেকশনে ধরা পড়বে তখন অবশ্যই তাদের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, ঋণের উচ্চ সুদহার বেসরকারি বিনিয়োগের জন্য বড় বাধা। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা পরিপালনে বকেয়া ঋণ আদায় বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। ইমিডিয়েটলি স্বল্প মেয়াদে ও মধ্যমেয়াদে পরিকল্পনা এবং নেওয়া উচিত এবং সেটাকে বাস্তবায়ন করা উচিত। কিভাবে ব্যাংকিং সেক্টরে যে ক্রাইসিস চলছে, বিশেষ করে ঋণ খেলাফের ব্যাপার, বিশেষ করে প্রাতিষ্ঠানিক দুর্বলতার ব্যাপার, নানা ধরনের অনিয়মের ব্যাপার এবং নানা ধরনের হাই অপারেটিং কস্ট, এগুলো কিভাবে কমানো যায় সেই ব্যাপারে ব্যাংকগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া যেতে পারে। যারা ভায়োলেট করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত এপ্রিল শেষে বেসরকারি খাতে 1 বছর আগের চেয়ে ঋণ বেড়েছে মাত্র 8.82%। করোনা ভাইরাসের কারণে মে মাসেও বেশিরভাগ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় ঋণ প্রবৃদ্ধি আরও কমবে বলে ধারণা করছেন ব্যাংকাররা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈধভাবে বিদেশ গেছেন কিংবা বৈধভাবে রেমিটেন্স দেশে পাঠিয়েছেন এমন কর্মী এবং করোনায় মৃত প্রবাসী কর্মীদের পরিবারকে 4% সুদে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিনা সুদে প্রবাসী কল্যাণ ব্যাংকে 200 কোটি টাকা দিয়েছে। করোনা পরিস্থিতিতে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের ঋণ দেওয়ার বিষয়ে দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে স্বল্প ও সরল সুদে এই ঋণের ব্যবস্থা করা হচ্ছে। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।